আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরুজ্জামান। নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন। তবে লেনদেনের গতি ভালোই ছিল। দিন শেষে প্রায় ১৪০০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যেটি গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেনের চেয়ে প্রায় ১০০ কোটি টাকা বেশি। দিন শেষে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর কমেছে। ১২৭টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ২২৩টি কোম্পানির দর হারিয়েছে, অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম। এছাড়া ডিএসই এক্স অর্থাৎ ডিএসির প্রধান সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৬২৭ পয়েন্টে। দিনের শুরু থেকে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও বেলা ১টার পর থেকে একটানা নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ভাই, আপনার কাছে জানতে যাচ্ছি, লেনদেনের গতি যদিও ভালো ছিল, কিন্তু আমরা দেখেছি দিনের শুরুতে সূচক প্রায় ৩৮ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল। দিন শেষে ৮ পয়েন্ট নেগেটিভ হয়েছে, সেই হিসেবে ৪৬ পয়েন্ট নেগেটিভ হয়েছে বেলা ১টার পর থেকে। এবং হঠাৎ করে আসলে বাজারে এরকম নেতিবাচক প্রবণতা, এটি কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? জি, ধন্যবাদ। না, অবশ্যই স্বাভাবিক। আপনি জানেন যে আমরা একটা ঊর্ধ্বগতি দিয়ে যাচ্ছি অনেকদিন ধরে। তো এর মধ্যে কিছুটা কারেকশন হবে, এটা প্রত্যাশিত অপ্রত্যাশিত কিছু নেই। আর আপনার যেটা হচ্ছে যে মূল জিনিসটা যেটা দেখার বিষয়, সেটা হচ্ছে কি আমরা কি বিনিয়োগকারীদের ইন্টারেস্টটা ধরে রাখতে পারছি কিনা। এবং সেখানে আপনি সেটা মানে ওয়ান অফ দ্য কি ফ্যাক্টরস ইজ দ্য ভলিউম যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে আমরা প্রায় ১৪০০ কোটি টাকা আজকেও প্রায় ক্রস করেছি। এটা কালকেও ছিল, তো উইচ ইজ এক্সিলেন্ট। যেটা আমাদের কয়েক মাস আগেও প্রায় ৩০০ কোটির নিচে চলে গিয়েছিল। তো সেখান থেকে আপনার মার্কেট তো সবসময় ইন্ডেক্স ক্যানট বি গো অ্যাজ এ ওয়ান ওয়ে ট্রাফিক। সো এখানে কিছুটা কারেকশন আসবে, নিচে নামবে, এবং সেটাই সাস্টেনেবল। উই আর কোয়াইট ওকে উইথ ইট। লেনদেনে যে গতি রয়েছে, গত সপ্তাহ পর্যন্ত ১৩০০ কোটি টাকা অ্যাভারেজ ছিল, এই সপ্তাহে অ্যাভারেজ আবার বেড়েছে। আমরা কি আশা করতে পারি ২০০০ কোটি টাকা লেনদেন শীঘ্রই হবে? আমরা আশা করতে পারি, এবং আমাদের তো ধরেন আমরা তো চাই এই মার্কেটে ৩০০০ কোটি বা ৪০০০ কোটি টাকা ট্রেড হোক, কিন্তু আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের তো অনেক বড় শেয়ার নেই। এই ভলিউমটা ক্রিয়েট করার জন্য ইউ নিড লার্জ স্টকস। সেইটা নাই, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা ওই পর্যায়ে যাওয়ার জন্য। এর মধ্যে আপনারা জানেন যে সবাই যে ব্যাংকিং সেক্টরে কিছুটা অ্যামালগামেশনের কথা হচ্ছে বা মার্জারের কথা হচ্ছে। সেখানে ধরেন ৫টা ব্যাংকের জায়গায় হয়তো একটা ব্যাংক আসবে, এই পর্যন্ত আমরা মানে পত্রিকায় জানতে পেরেছি। সেখানে আপনার হয়তো নাম্বার অফ শেয়ারস কি হবে, আবার লিজিং কোম্পানি বা এনএফআই গুলির কথা বলা হচ্ছে। তো এখানে আমাদের যেটা প্রধান ইস্যু, যে আমার ৩০০০-৪০০০ কোটি টাকা যদি আমাকে ভলিউম নিতে হয়, তাহলে আমার নাম্বার অফ স্টকস বাড়াতে হবে। বাট এই মার্কেটে আমাদের যে সাইজ অফ দ্য জিডিপি অ্যান্ড দ্য আপনার বাইং ক্যাপাসিটি অফ দ্য কমন পিপল অর দ্য মিডল ক্লাস পিপল, সেখানে ৫০০০ কোটি টাকা ট্রেড হওয়া ইজ নাথিং ইম্পসিবল এট অল। জি, এই ক্ষেত্রে আপনি যেটা বলেন নাম্বার অফ স্টক বাড়াতে হবে, এই ক্ষেত্রে বিএসইসির ৯৭১তম কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে আইনি বাধ্যবাধকতা পর্যালোচনা করা হচ্ছে। আপনি জানেন ২০০৬ সালে যে আইনটি ছিল, ৫০ কোটি টাকার উপরে হলে পরিশোধিত মূলধন পুঁজিবাজারে আসা বাধ্যতামূলক ছিল। যদিও ২০১৬-১৯ সেটি উইথড্র করা হয়। তাহলে দেশি, বিদেশি ও বহুজাতিক কোম্পানি আনার ক্ষেত্রে এই আইনি বাধ্যবাধকতা কতটা জরুরি এখন শেয়ার বাজারে? আমি মনে করি যে অবশ্যই জরুরি। কারণটা হচ্ছে কি, এই যে ধরেন আপনারা সবাই আমরা জানি যারা অনেকদিন ধরে মার্কেট আছে, আজকে ৩০ বছর ধরে বলা হচ্ছে যে দ্য স্টেট ওন এন্টারপ্রাইজ উইল কাম টু দ্য মার্কেট, মাল্টিন্যাশনালগুলি আসবে, বড় কোম্পানিগুলি আসবে, এবং এখানে চেষ্টা যে কমতে ছিল তা না। এখানে সরকারি উদ্যোগ ছিল, আমরা তো চেষ্টা করেই যাচ্ছি। আপনার আদার স্টেক হোল্ডার্স ইন দ্য মার্কেট সবারই অনেস্ট একটা ইন্টেনশন ছিল যে বাজারে আরো বড় কোম্পানিগুলি আসুক, বিশেষ করে স্টেট ওন যেখানে গভর্নমেন্ট স্টেক আছে। বাট নাথিং হ্যাজ হ্যাপেন। আপনি ইভেন ডিউরিং দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, আপনি জানেন যে ১১ই মে চিফ অ্যাডভাইজার সাহেবের অফিসে ওনার সভাপতিত্বে একটা ডিসিশন হওয়ার পরও আজকে প্রায় ৪-৫ মাস হয়ে যাচ্ছে, কিন্তু প্রোগ্রেস নেই। যে সেখানে আপনার যদি ইফ ইউ লুক এট দ্য নেইবারিং কান্ট্রিজ, অনেক দেশই আইনি বাধ্যবাধকতার মাধ্যমেই বাজারকে সমৃদ্ধ করা হয়েছে উইথ দ্য বিগ লার্জ অ্যান্ড গুড স্টকস। এটা পৃথিবীতে অনেক দেশে হচ্ছে। আমরা আইনি বাধ্যবাধকতার পক্ষে না, হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে যে যেহেতু কেউ আসছে না,
despite the fact that এখানে আপনি হাজার হাজার কোটি টাকা প্রফিট করছেন, বাট ইউ আর নট শেয়ারিং ইউর প্রফিটস উইথ দ্য লোকাল পিপল, সেটা আমাদের কাছে মনে হচ্ছে যে কিছুটা ইনজাস্টিস। সেখানে আইনের বাধ্যবাধকতা ইজ নট সামথিং দ্যাট উই এনকারেজ অর ওয়েলকাম, বাট আনফরচুনেটলি আমরা এমন একটা স্টেজে এসে পৌঁছছি যেখান থেকে আপনার মনে হয় যে এটার কোনো বিকল্প নাই। কারণ আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে মাল্টি ন্যাশনাল কোম্পানিজ উইথ দ্য গভর্নমেন্ট হ্যাজ এ স্টেক, সেগুলোকে আনা যাচ্ছে না। কিন্তু এখন তাহলে আমরা বাজারে শেয়ার আনবো কোত্থেকে? সেখানে কিছুটা মানে এটা মানে আনপ্লেজেন্ট বা মানে কাউকে জোর করে বাজারে আনাটা ইজ নট এ প্লেজেন্ট থিং দ্যাট উই উড লাইক টু পারসু, বাট আনফরচুনেটলি এখন যে সরকার যেই রোলটার দিকে যাচ্ছে সেটাতে আমাদের সমর্থন করা ছাড়া কোনো উপায় নেই। জি, আপনি জানেন যে পাকিস্তানে প্রায় 24টি মাল্টি ন্যাশনাল কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এবং ভারতে তো অসংখ্য রয়েছে, এবং কিছু কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানি আমাদের দেশে কার্যক্রম পরিচালনা করছে, অন্যান্য দেশে তালিকাভুক্ত, কিন্তু বাংলাদেশে তালিকাভুক্তি হচ্ছে না। কেন বলে আপনার মনে হয়? সেটাই, অন্য দেশে ধরেন আপনার 1976-77-এ আপনার ভারতের কথাই যদি বলি, তখন জর্জ ফার্নান্ডেজ নামে একজন মন্ত্রী আসলেন, ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার, এসে উনি হি কল অল দ্য মাল্টি ন্যাশনালস এবং বলছে যে ইউ হ্যাভ টু গেট লিস্টেড অর আই মিন ইউ লিভ। অ্যান্ড কোকা-কোলা চলে গিয়েছিল, IBM চলে গিয়েছিল, বাট দে কেম ব্যাক। ইন আদার কান্ট্রিজ দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্যাট ইজ হ্যাপেন্ড বিকজ আপনার কোনো মাল্টি ন্যাশনাল তো লিস্টিং হতে চায় না। শুধু যে মাল্টি ন্যাশনাল না, আমরা যে আইনের কথাটা বলা হচ্ছে সেখানে আপনার লোকাল বিগ কোম্পানিজকেও বলা হবে। কারণ আপনি দেখেন যে আমাদের এই ব্যাংকিং সেক্টরে যে নৈরাজ্য, এক্সট্রিমলি ইনডেপ্টেড একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে আমরা আছি। হ্যাঁ, আজকে এই যে পাবলিক টাকা দিয়ে ব্যাংকগুলি চলছে, এগুলির মূল কারণ হচ্ছে যে আমাদের ক্যাপিটাল মার্কেট থেকে কেউ ফান্ড রেজ করা নাই। এখানে কোনো ডেট ইকুইটি রেশিওর কোনো পালাই নেই। এখানে দ্য অ্যাক্সেস ফর সাম পিপল টু দ্য ব্যাংক ইজ সো ইজি অর ওয়াজ মেড সো ইজি, যেখানে আপনার ব্যাংকগুলি এখন ধসে পড়ছে। এইভাবে তো ধরেন আপনার যুগের পর যুগ চলতে পারে না। দিনের শেষে তো পাবলিক ফান্ড দিয়ে আপনাকে এই রেস্কিউগুলি করতে হচ্ছে। জি, আপনি যেটা বলছিলেন পাবলিক ফান্ড, আপনি জানেন ব্যাংকের একীভূতকরণের ক্ষেত্রে সরকার যোগান দেবে 20,200 কোটি টাকা, টোটাল ফান্ড দরকার 35,200 কোটি টাকা, আর বাকি বিমা আমানত থেকে আসবে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে আসবে। তাহলে কি আমরা এখন বলতে পারি আমানতকারী এবং বিনিয়োগকারী তাদের স্বার্থ সংরক্ষিত হবে এই ব্যাংকের একীভূতকরণের ক্ষেত্রে? সম্পূর্ণভাবে যে হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ ধরেন আমরা তো 5টা ব্যাংক মার্জারের কথা হচ্ছে, মার্জারের পরে তারপরে কি হবে, কারণ গভর্নেন্সটা হচ্ছে মেইন ইস্যু। আপনি 20,000 না 40,000 কোটি টাকা দিয়ে টিকবে না যদি আপনি গভর্নেন্সের সাইডে আমরা ইমপ্রুভ না করি। আমাদের তো মেইন সমস্যাটা হচ্ছে যে গভর্নেন্স এন্ড অ্যাকাউন্টেবিলিটি। তো এই যে আমাদের টাকাটা দেওয়া হচ্ছে, আমাদের বলতে আমি বলছি জনগণের টাকাটা দেওয়া হচ্ছে, সেটা সুরক্ষাটা ডিপেন্ড করবে যে আপনি পরবর্তী সময়ে ব্যাংকগুলি হাউ দ্য ব্যাংকস আর বিং গভর্নড, এটার উপরে ডিপেন্ড করবে। যে কারণ 20,000 কোটি টাকা তো সরকার দিচ্ছে, সরকারকে তো এই টাকা ফেরত দিতে হবে। আমরা মার্জারের বিপক্ষে না, কিন্তু কথা হচ্ছে যে আপনার মার্জারটা সাকসেসফুল হবে কিনা, ইটস এ লং এপিসোড। সেটা আমরা শুধু টাকা দিয়ে ছেড়ে দিলে হবে না। সো এটাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে এটা আমরা এনশিওর করতে পারি যে দিস এডিশনাল 20,000 টাকা which is being given from the public fund is protected and returned. জি, এক্ষেত্রে ব্যাংকে যেভাবে একীভূতকরণের ক্ষেত্রে সরকার ফান্ড যোগান দিচ্ছে, আর্থিক প্রতিষ্ঠানে যে 9টি লিকুইডেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনেকে বলছে যে লিকুইডেশন হচ্ছে লাস্ট স্টেপ, আরও অন্যান্য সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ব্যাংকে যেভাবে ফান্ড সাপোর্ট দেওয়া হচ্ছে, আর্থিক প্রতিষ্ঠান খাতে যদি ফান্ড সাপোর্ট দেওয়া হয়, তাহলে সাধারণ বিনিয়োগকারী আমানতকারী স্বার্থ সংরক্ষিত হবে। আপনি কি একমত? অবশ্যই। দেখেন দুইটা ব্যাপার, একটা হচ্ছে যে আপনি মানে অ্যাজ এ স্টেট অর অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক এখানে একটা স্টেপ মাদার বিহেভিয়ার দেখতে পাচ্ছি, অ্যাটিটিউড দেখতে পাচ্ছি। আপনার ব্যাংকগুলিকে রেস্কিউ করছেন, ব্যাংকের ডিপোজিটার এবং আলটিমেটলি হোপফুলি দ্য ইনভেস্টার্স উইল অলসো গেট প্রোটেক্টেড। বাট লিজিং কোম্পানিগুলি যেগুলি লিস্টেড, তাদেরও তো শেয়ার হোল্ডার আছে, দে অলসো হ্যাভ ডিপোজিটার্স। এখন এক দলকে করবেন আরেক দলকে করবেন না, এটা তো এক ধরনের বৈষম্য। আমরা আশা করবো যে এটাও একটু সদয় দৃষ্টি দিয়ে, যে লিজিং কোম্পানিগুলি মোটামুটি ভাবে বলা হচ্ছে তার চালানো সম্ভব না, 9টার কথা বলা হয়েছে, আলটিমেটলি হয়তো 20টার কথাই বলা হবে, বাট সবগুলি মিলে সেখানে তো ফান্ডের সাইজটা কম লাগবে। That is also something to be considered by the central bank and the government. জি, আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে নজর দেবে। এক্ষেত্রে 9টি না, শুধু 20টি আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ে ভাববে। এখন আরেকটি বিষয় নিয়ে আসি। একটু আগে আমরা পাকিস্তান নিয়ে কথা বলেছি। আপনি জানেন পাকিস্তানে এখন 1 বছরে 90% ইন্ডেক্স বেড়েছে, মানে প্রায় ডাবল হয়ে গেছে। শ্রীলঙ্কাও 94% বৃদ্ধি পেয়েছে অ্যাজ অফ টুডে।
বাংলাদেশ পাকিস্তান থেকে অথবা শ্রীলঙ্কা থেকে কি বেস্ট প্র্যাকটিস নিতে পারে যেন বাংলাদেশের শেয়ার বাজারও পাকিস্তান শ্রীলঙ্কার মতো হতে পারে অথবা আরো ভালো হতে পারে? পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে আমাদেরটা একদম মানে অ্যাপেল টু অ্যাপেল কম্পারিজন করা যায় না, কারণ যায় না। পাকিস্তান এবং শ্রীলঙ্কার অবস্থা অনেক খারাপ ছিল। জি আমাদের অবস্থা অতটা কখনোই খারাপ ছিল না, স্টক মার্কেটও না, আমাদের ম্যাক্রো সাইডেও না। জি হ্যাঁ, তারপরে পাকিস্তান উঠে আসছে, কারণ পাকিস্তান এবং শ্রীলঙ্কা উঠে আসছে বিকজ দে বিলিভ ইন দ্য স্টক মার্কেট। রেগুলেটরদের কথা বলেন, পলিসি মেকারদের কথা বলেন, ওদের প্রায়োরিটি হচ্ছে স্টক মার্কেট। আমাদের দেশে এই সমস্যাটা যেটা আমরা এখন উই আর পিচিং টু দ্য পলিটিক্যাল পার্টিজ, কারণ একটা ইলেকশন তো আমরা ইনশাল্লাহ আসছে, যে এই স্টক মার্কেট হ্যাজ টু বি ওন বাই দ্য পলিটিক্যাল পার্টি দ্যাট কামস ইন পাওয়ার। এই বিশ্বাসটা আমরা অর্জন করতে পারিনি এখন পর্যন্ত। আমরা চেষ্টা করছি, আনটিল এন্ড আনলেস দিস মার্কেট ইজ বিং ওন বাই দ্য গভর্নমেন্ট, পলিসি ওইভাবে আপনাকে সহায়তা করবে না। জি বুঝছেন? আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ আমরা উইল অ্যাচিভ হোয়াট উই আর আস্কিং ফর। জি আমরা আশা করছি যে সরকার অবশ্যই ক্যাপিটাল মার্কেটকে ওন করবে, তাহলে হয়তো বা পাকিস্তান শ্রীলঙ্কার মতো অবস্থানে আমরা যেতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক মন্ডলীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।